দর্শক আসসালামু আলাইকুম, আমি মুক্তাদির রশিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রোমিও স্পিকে। বাংলাদেশের বাইরে যে ব্যক্তিত্বের নাম প্রায় এক নামে চেনা, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুসের আমি সম্ভবত খুব কম মানুষের মধ্যে একজন সমালোচক। ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি সমালোচনা করছি, এটা নতুন নয়, অনেক দিন ধরেই আমি তার সমালোচনা করে আসছি। পরিচালনার প্রথম 6 মাস একদম মুখ বুজে তার সব কিছুকে আমি হজম করেছি, কিন্তু তারপরে মনে হয়েছে আমি আমার সঙ্গে প্রতারণা করছি। সম্প্রতি সরকারের খুব কাছের একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপছন্দ করেন? আমার অবশ্যই মনে হয়েছে যে তার উত্তরটা দেওয়া উচিত, কিন্তু তার সঙ্গে তার সামনে এভাবে উত্তর দেওয়াটা হয়তোবা খুব একটা সমীচীন ছিল না। তাই আমার কাছে মনে হলো যে একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে জানাই আসলে আমি কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্বাস করি না। আগামী 10 থেকে 12 মিনিট আপনাদের সঙ্গে আমি আলোচনা করব কোন 10 কারণে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্বাস করি না। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে ব্যক্তিটি সবচাইতে বেশি ভূমিকা রাখতে পারেন অন্তত এই মুহূর্তে, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সেই ক্ষমতাবান মানুষটি কি তার প্রতিশোধের আগুন দিয়ে বাংলাদেশের মানুষকে পুড়িয়ে দিবেন, নাকি গণতন্ত্রের ধারক বাহক হিসাবে ভবিষ্যৎ বাংলাদেশে গণতন্ত্রের এক অবিস্মরণীয় নাম হয়ে থাকবেন? সেটাই এখন প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনুসকে পছন্দ করার প্রথম কারণটি হচ্ছে, উনি ক্ষমতা নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো রোড ম্যাপ উনি ঘোষণা করেননি। খুবই আশ্চর্য। হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 দিন পরেই উনি ক্ষমতা নিয়েছেন। উনি কোনো রোড ম্যাপ ঘোষণা করেননি। উনি একটা ভেগ আইডিয়া আমাদের মাঝখানে প্রেজেন্ট করেছেন, হুইচ ইজ ভেরি আবসার্ড। উনি বলবেন যে প্রথম 6 মাস আমি ব্যবহার করেছি, প্রথম 6 মাস আমার কাজ হবে স্ট্যাবিলিটি ফিরিয়ে আনা, দ্বিতীয় 6 মাস হবে ট্রানজিশনাল জাস্টিস এনশিওর করা, এবং সেই সঙ্গে নেসেসারি রিফর্ম যেটা প্রয়োজন সেগুলো করা, এবং ফাইনালি উনি ইলেকশনের দিকে যাবেন। আমি জানি উনি কী কারণে, হয়তো আমি বলতে পারি যে কী কারণে হয়তো উনি এই রোডম্যাপ ঘোষণা করেননি, কারণ তার যে ক্ষমতার বলয় বা ক্ষমতার আশেপাশে যে মানুষগুলো, তারা হয়তো তার এটা করতে সমর্থন করেনি। কিন্তু এটা খুবই একটি ম্যাচিওর। উনি দীর্ঘ বছর উনি জানেন, উনি পড়াশোনা করিয়েছেন, উনি বিদেশে পড়িয়েছেন, বিদেশে নিয়মিত যান, এবং ওনার নিজস্ব এনজিও রয়েছে। তাদের প্রত্যেকেরই কিন্তু একটা রোড ম্যাপ থাকে, সেই রোড ম্যাপের ভিত্তি করেই আসলে মূলত কাজ চলে। কিন্তু খুবই আনফর্চুনেট যে উনি কোনো রোড ম্যাপ দেননি, এবং রোড ম্যাপ না দেওয়াতে এই যে একটা অবিশ্বাসের দোলাচল সৃষ্টি হয়েছে, তার জন্যে উনিই দায়ী। দ্বিতীয় যে কারণটি আমার ওনাকে বিশ্বাস করতে আমাকে কষ্ট করেছে, যে ওনার যে ইনার সার্কেল বা ওনার কিচেন ক্যাবিনেট অথবা ওনার যে আশেপাশের মানুষ, দে আর ফ্রম দ্য এলিট ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ উনি মাঠের মানুষ বলতে শুধুমাত্র ওনার গ্রামীণের যে ওনার সহকর্মী ছিলেন একজন ভদ্রমহিলা, এখন স্বাস্থ্যের দায়িত্বে আছেন, ওনাকে ছাড়া আর যাদেরকে উনি বেছে নিয়েছেন তারা সবাই এলিট সোসাইটি রিপ্রেজেন্ট করে, অলমোস্ট অল। আপনি যদি আমার শিক্ষক সিআর আবরারকে দেখেন, উনি হিজ ফ্রম ভেরি এলিট ব্যাকগ্রাউন্ড। আপনি যদি আমাদের প্রিয় আদিলুর রহমান খান শুভ্র ভাইকে দেখেন, হিজ ফ্রম এলিট ব্যাকগ্রাউন্ড। সো অল দ্য এলিটস, মোস্ট অফ দ্যাম তো এলিট ব্যাকগ্রাউন্ড। আপনি খুব প্রিসাইজ যদি বলেন যে গুলশান বনানীর বাইরের মানুষদেরকে উনি কতটুকু নিয়েছেন, তাহলে আমি যখন একটা ওয়ার্কিং ক্লাস কমিউনিটির মানুষ, বা আমি যখন একটা লোয়ার মিডল ইনকাম গ্রুপের একটা মানুষ, আমি তো নিজেকে এই সরকারকে অন করতে পারি না, এই সরকারকে বিশ্বাস করতে পারি না। আপনি বলবেন যে 3জন স্টুডেন্টকে তো নেওয়া হয়েছে মধ্যবিত্ত ঘরে, তাই আমি বললাম যে 3জনকে আপনি নিয়েছেন শুধুমাত্র দেখানোর জন্য, এটাকে জাস্টিফাই করার জন্য। আপনি কোনোভাবে এটাকে মানে হলিস্টিকভাবে এটা করেননি। আপনি যে তাদেরকে নেননি, যাদেরকে নিলে যারা আজকে যদি আপনি সানজিদা ইসলাম তুলিকে আপনার ক্যাবিনেটে রাখতেন, আমি বিশ্বাস করতাম। মায়ের ডাকে তুলি যখন এখানে সে মাঠে সংগ্রাম করেছে, আমি বিশ্বাস করতাম যে এই মানুষকে নিলে আপনার এই কাজটি, এই ক্যাবিনেটটি একটা বৈধতা পেত, আমার কাছে অন্তত মোরাল বৈধতা পেত। আপনি কাদেরকে নিয়েছেন যারা আপনার, হ্যাঁ আপনি বলবেন তো ভাই বিএনপি তো অমুক অমুককে নাম দিয়েছে, বিএনপির মতো নাম দিয়েছে, আপনার প্রুডেন্স আপনি দেখাবেন। নাহিদ তো বলতে পারে যে ভাইয়া আমরা তো এই সময় বিএনপি থেকে তালিকা নিয়ে এই নামগুলো দিয়েছি, দিতে পারেন, বাট হোয়াটস ইউর মুন্সিয়ানা? আপনাকে বিশ্বাস না করার তৃতীয় কারণ হচ্ছে, আপনি থাকতে মবক্রেসি, আনফর্চুনেটলি মবক্রেসি, আমি বলতে বাধ্য হচ্ছি, মবক্রেসি বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। প্রথম কিছুদিন এটা হয়েছে, মানুষ নেমেছে, প্রতিবিপ্লবের নামে তারা ঠেকানোর চেষ্টা করেছে, কিন্তু তারপরে যখন সব কিছু সেটেল, আপনারা বাড়ি ঘরগুলো, আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরগুলোতে আগুন দিয়েছেন, যেটা 60s-এ 30s-এ জার্মানিতে হয়েছে, 60s-এ আমেরিকাতে হয়েছে, আফ্রিকানদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার কাজগুলো করেছে। এক্স্যাক্টলি মনে হয়েছে আমার কাছে সেই ঘটনাগুলো এখানে ঘটছে।
এটা কোনো সভ্য সমাজে এটা হতে পারে না। এটার নৈতিকতা বিবর্জিত এবং আমি কোনোভাবেই কোনো অবস্থাতেই এটা সমর্থন করতে পারি না। এবং এটা করে যেটা করা হয়েছে যে বাংলাদেশে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নাই সেটা প্রমাণ করার এক ধরনের চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে আর্মি যে কার্যত কোনো কাজ করছে না সেইটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে, হুইচ ইজ ভেরি কানিং অ্যাপ্রোচ। অ্যান্ড দ্য গভর্নমেন্ট একটা স্টেটমেন্ট করে আমরা এটাকে সমর্থন করি না, আমরা এটা করি না বলে সে তার পিঠ বাঁচানোর চেষ্টা করছে। বাট আমি বিশ্বাস করি এটা গভর্নমেন্টের প্রচ্ছন্ন এবং প্রশ্রয় ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বাস না করার আরেকটি কারণ হচ্ছে, অর্থাৎ চতুর্থ কারণ হচ্ছে যে উনি কোনো প্রেস কনফারেন্স বাংলাদেশে করেননি। উনি কি করেছেন? উনি ক্ষমতা নেবার পর থেকে উনি বিভিন্ন এডিটরকে ডেকে একটা সেট আপ ইন্টারভিউ করেছেন ওনার সম্মানিত প্রেস সেক্রেটারির মাধ্যমে। সম্মানিত প্রেস সেক্রেটারি দেশের বিভিন্ন বড় বড় সম্পাদককে তার কামরায় নিয়েছেন, নিয়ে সুন্দর মতো সেট আপ ইন্টারভিউ করেছেন এবং সেই ইন্টারভিউগুলো বাংলাদেশে খুব বড় আকারে প্রকাশিত হয়েছে। কেবলমাত্র নুরুল কবির নিউজের সম্পাদকের ইন্টারভিউ ছাড়া খুব একটা ইন্টারভিউ আপনার কাছে মনে হবে না যে এটা একটা অ্যাকচুয়ালি ইন্টারভিউ, ইটস এ পেয়ার। আর বিদেশের যে সাংবাদিকরা এসেছেন তাদেরকে উনি তার আসলে এক্সেস পেয়েছেন এবং খুব সুন্দরভাবে উনি ওনার মতো করে বক্তৃতা দিয়েছেন। এবং সেখানে একবার উনি বলেছেন ডিসেম্বরে ইলেকশন, একবার বলেছেন মার্চ অ্যাপ্লিকেশন ইলেকশন, অ্যান্ড দেন উনি ফাইনালি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে ইলেকশন। সো দ্য এম্বিগুইটি ইজ দেয়ার এবং মানুষজন বিশ্বাস করতে পারছে না। আমি যদি তাকে ডিসেম্বরের কথাটা বিশ্বাস করে থাকি তাহলে কিভাবে উনি এটাকে পেছান, মানে এই ট্রাস্ট আমি কীভাবে নেব? আপনি পত্রিকায় দেখবেন যে উনি প্রথমে ডিসেম্বর বলেছেন, তারপরে আবার পিছিয়েছেন, তারপরে এখন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নিয়েছেন। অর্থাৎ এই জিনিসটাই তো আমার ভিতরে এম্বিগুইটি সৃষ্টি করে এবং আমি তো তার প্রতি বিশ্বাস রাখতে পারছি না। পঞ্চম কারণটি হচ্ছে যে উনি একটা রিজাইন ডিলেমা করেছেন এবং রিজাইনের যে ড্রামাটা উনি করেছেন, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। আমরা একজনকে বিশ্বাস করেছি, আমরা বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী আপনাকে সম্মান করে ওখানে বসিয়েছে। আমরা মনে করেছি যে আপনি আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনতে সহায়তা করবেন। এখন আপনি কি বলছেন? আপনি যদি আপনার ভালো না লাগলে আপনি রিজাইন করবেন। কার জন্য আপনি রিজাইন করছেন? কেন করছেন? কাদের জন্য? কে কী করেছে? আপনি কথা কাকে বলেছেন? আপনি বলেছেন এনসিপি, একটি রাজনৈতিক দলের নেতাকর্মীকে। কেন আপনি এনসিপিকে আপনি এই কথাগুলো বললেন? আপনার যদি বলার আগ্রহ থাকতো আপনি সব দলকে নিয়ে বলতেন। কেন আপনার বক্তব্য আমরা একজন সাংবাদিকের ফেসবুক পোস্টের মাধ্যমে জানতে হবে? হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। কেন মানুষ বলবে যে ভাই উনি তো রিজাইন করবেন, কেন আপনি রিজাইন করবেন? আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন রিজাইন করবেন? হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। আপনাকে আমরা আস্থার জায়গা থেকে দিয়েছি, শ্রদ্ধার জায়গা থেকে নিয়ে এসেছি, আপনি হঠাৎ করে আপনার কাজটা দুরূহ মনে হয়েছে এই কারণে আপনি রিজাইন করবেন? এটা তো হয় না। তাহলে তো আপনার প্রতি আমার ট্রাস্ট থাকে। এই ধরনের ড্রামা যখন হয় আমরা তখন মনে করে নিই যে এটা একটা ডিপলিটিসাইজেশনের উদ্যোগ। আপনি জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের সময় আপনি রাজনীতিতে আসতে চেয়েছিলেন, আপনি আসছেন দেখে আমরাও আশাবাদী হয়েছিলাম। কিন্তু আপনি যখন ব্যাক করে গিয়েছেন তারপরে যে শেখ হাসিনা যা করেছে সেটা আমাদের জন্য কত ভয়ঙ্কর হয়েছে আপনি খুব ভালো করে জানেন। আপনি যদি রাজনীতির আপনার উদ্দেশ্য না থাকে তাহলে কেন যারা রাজনীতি করছে সেই রাজনৈতিক দলের সঙ্গে বসে একটা দিন তারিখ আপনি সিদ্ধান্ত নিয়ে করছেন না? আপনি বলেন যে আমি জানুয়ারির 7 তারিখে, 10 তারিখে, 15 তারিখে আমি ইলেকশন দেব। আপনি কেন একটা মাস অন্য মাস এরকমভাবে আমাদের সামনে এক ধরনের ডায়লামা তৈরি করছেন আর এই সময়টা রাজনৈতিক পরিস্থিতিটাকে একটা হোস্টাইল করার চেষ্টা করছেন? আপনার কি সংকট হয়েছে যে আপনি এই ইলেকশন আগামী নভেম্বরে দিতে পারবেন না, আগামী অক্টোবরে দিতে পারবেন না? ইজ দেয়ার এনি ইস্যু উইথ দ্যাট? ডিসেম্বরে দিতে আপনার সমস্যা কোথায়? আমরা এই ডিসেম্বর মাস সত্যিকার অর্থে যেরকম বিজয় দিবস উদযাপন করেছি সেই বাংলাদেশেই আমরা আগামী বিজয় দিবসে গণতন্ত্রের উৎসব উদযাপন করব। সমস্যা কোথায়? আপনি যখন সেটা থেকে না করে আপনি আপনার ডিসক্রিশন মনে করে এটাকে আগলে রাখবেন তাহলে তো আপনি একজন ডেমোক্রেটিক লিডার নন, আপনি তো ডেমোক্রেটিক সাপোর্টার নন, নট এ চ্যাম্পিয়ন অফ ডেমোক্রেসি। সপ্তম যে কারণে আমি আপনাকে বিশ্বাস করতে পারি না তা হচ্ছে আপনার কথাবার্তা কখনো বাংলাদেশের ইউনিটির জন্য আপনি প্রকাশ করেননি। গত 7-8 মাস আমরা এটা দেখিনি। খুবই আনফর্চুনেট। আপনি যদি এখন বলেন যে কীভাবে, আমরা মাঝে মাঝে বুঝতেই পারি না যে এই সরকারের মূল মুখপাত্র কি আসলে আপনার প্রেস উইং নাকি দেশের বাইরে বসে থাকা কোনো ইউটিউবার। উনি যাকে নিয়োগ দিতে চাচ্ছেন তিনি নিয়োগ পেয়ে যাচ্ছেন। তিনি যেভাবে মপতন্ত্র কায়েম করতে চাচ্ছেন বাংলাদেশে সেভাবে মপতন্ত্র কায়েম হচ্ছে। যদি ওনার মপতন্ত্র, ওনার স্পিচে যদি বাংলাদেশ চলে তাহলে আপনাকে তো বিশ্বাস করার কোনো কারণ নেই। কী কারণে আপনাকে আমি বিশ্বাস করব? কারণ আপনি যখন এই মপতন্ত্রের ইমামকে উনি যা বলবেন আপনি বাংলাদেশে তাই ইমপ্লিমেন্ট করবেন,
আপনাকে বিশ্বাস করতে পারছি না, আমি দুঃখিত। উনি যে সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন সেগুলো মনে হচ্ছে যে আপনি সেগুলো ইমপ্লিমেন্ট করছেন, অথবা আপনি যা চাচ্ছেন সেগুলো উনি বলছেন, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। আমি দেখেছি যখনই তারেক জিয়ার মামলা প্রত্যাহারের সময় হয়, তখন আমেরিকাতে বসে একজন ইউটিউবার আসিফ নজরুলকে গালাগালি করেন। যখনই দেখেছি যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত হওয়া শুরু হয়েছে, বা যখন আপনার সঙ্গে আর্মির টেনশন একটা গল্প শোনা যায়, তখনই দেখি যে একজন আর্মিকে গালাগালি করছেন। আই এম নট এ সাপোর্টার অফ আর্মি, আই এম নট সাপোর্টার অফ এনিওয়ান এলস। I believe in democracy and the purification of it. And unfortunately, what I was saying, that you are doing nothing, which is very unfortunate, being a guardian of this country. 8 নম্বর কারণটি কি? যে 8 নম্বর কারণটি আপনি যদি বলেন যে you have chosen your own person, your own familiar guy with your administration. Look, কি আমাকে বলতে পারবেন যে কেন ইউএসএতে প্রেস মিনিস্টার হিসাবে একজনকে নিয়োগ দেওয়া হলো, যিনি বাংলাদেশে আপনার কাছের লোক হিসেবে পরিচিত, কেবলমাত্র এই তার রেজিগনেশন, তাকে আপনি এখানে দিয়েছেন? বুঝতে পারবেন যে বাসসের এমডি যাকে করা হয়েছে, কিসের ভিত্তিতে করা হয়েছে? এরকম অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোর উত্তর আপনারা দিতে পারবেন না। আপনারা বলতে পারবেন না যে এই মানুষগুলোকে আমি এই কারণে দিয়েছি। আপনার সঙ্গে বা আপনার কাছের মানুষের পরিচিত, এই কারণে কেবলমাত্র আপনি দায়িত্ব দিবেন? কেবলমাত্র আপনি গ্রামীণের সঙ্গে সম্পৃক্ত বা মানবাধিকার সংগঠন অধিকারের সাথে সম্পৃক্ত দেখে সেই মানুষগুলোকে সবখানে আপনাকে দিতে হবে? এর বাইরে কোনো মানুষকে আপনি নেবেন না? আপনি অধিকারের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আপনার ক্যাবিনেটে নিতে হবে? বাংলাদেশে আর কোনো মানুষ নাই কেন? ডক্টর ইউনূস, আমি আপনার যে 8ম কারণে আপনাকে বিশ্বাস করতে পারি না, সেটি হচ্ছে আপনি ক্ষমতায় থাকার সময় বেনিফিট নিয়েছেন আপনার প্রতিষ্ঠানগুলোর জন্য। বাংলাদেশে এটি পত্রিকায় এসেছে যে আপনার প্রতিষ্ঠানগুলো, আপনি বলতে পারেন তারা দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে। আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেই তো আপনাকে আমি শ্রদ্ধা করছি, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন দেখেই তো আপনার পাশে দাঁড়িয়েছি, আপনি জুলুমের শিকার দেখেই তো আপনাকে আমরা শ্রদ্ধা করছি, তাই বলে আপনি বেনিফিট নেবেন? এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ রোমিও, তুমি কোনো চেয়ার পজিশন তোমাকে দেওয়া হয়নি তাই তুমি এসব বলছো। না, আপনার কোনো পজিশন নেওয়ার মতো আগ্রহ আমার হয়নি, অনেস্টলি স্পিকিং। ফাইনালি আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, ইউ ল্যাক নিউট্রালিটি। যখন আপনি দেশে কোনো কথা বলেন না, দেশে যখন আপনি সুন্দর সুন্দর কথা আমাদেরকে শোনান, আমরা তখন জাপানে গিয়ে শুনতে পাই আপনি বলছেন যে একটি দল ডিসেম্বর ইলেকশন চায়। শেখ হাসিনা ঠিক যেমনিভাবে একটি দল, একটি রাজাকার, একটি বক্তব্য দিয়ে আপনার এইভাবে সিঙ্গেল আউট করে শত্রু শত্রু খেলা খেলতো, আপনি সেই দিকে যাচ্ছেন, হুইচ ইজ ভেরি আনফর্চুনেট। আপনার মতো একজন বিদ্বান বুদ্ধিসম্পন্ন মানুষ যাকে আমরা শ্রদ্ধা করি, তখন আপনি যখন এই কথা বলেন, এটা আমাদেরকে হাসায় না, কেবল আমাদেরকে অপমানে মাথা নুজ্জ করতে বাধ্য করে। আপনি কেন এই কথা বলবেন? একটি দল তো অবশ্যই চাইবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য গত 16 বছর না লুকিয়ে থেকে প্রকাশ করে, নিজের আইডেন্টিটি প্রকাশ করে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে যে দল, সে দল অবশ্যই ডিসেম্বরের মধ্যে ইলেকশন তো চাইতেই পারে, সেটা ফেব্রুয়ারির ভিতরে সে চাইতে পারে। আপনারা সেটা নিয়ে আলোচনা করেন। ডিসেম্বর চেয়েছে, আপনি জানুয়ারিতে করেন। কেবলমাত্র একটি দলকে আপনি সুযোগ সুবিধা দিয়ে আপনার মতো করে বড় করে তুলবেন, বা কিংস পার্টি হিসেবে একটা দলকে আপনারা সমর্থন যোগানোর জন্য এত আয়োজন। আপনি কি মনে করছেন জাতীয় পার্টি বলে যে একসময় যে পার্টি রংপুর সহ সারা দেশে প্রভাব বিস্তার করেছিল, বা তার ছাত্র সংগঠন বিভিন্ন ক্যাম্পাসে সন্ত্রাস কায়েম করেছিল, সেই জায়গায় আপনি ফেরত নিয়ে যেতে পারবেন? জাতীয় পার্টি হবে জাতীয় নাগরিক পার্টিটি? দুর্ভাগ্য এটা আমাদের জন্য। আপনি সবার অভিভাবক হিসেবে কাজ করার কথা। আপনার সমস্যা হলে আপনি খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে পারতেন। আপনি বলতে পারতেন যে আমাদের কি করা উচিত। উনি বলেছেন, উনি উষ্মা প্রকাশ করেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে বলে উনি মনে করছেন। এটা খুবই আনফর্চুনেট আমাদের জন্য। লাখ লাখ মানুষ যখন ঢাকার রাস্তায় দাঁড়িয়ে গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে, আপনি তখন মোবোক্রেসিকে প্রচ্ছন্নভাবে প্রশ্রয় দিচ্ছেন। আপনার হাসনাত, আপনার অন্যান্য নেতৃবৃন্দরা হুমকি ধামকির মাধ্যমে
বাংলাদেশের মানুষকে আতঙ্কগ্রস্ত করছে। আজকে আপনি হয়তো জিতে যেতে পারেন কারণ আপনার সঙ্গে সব পাওয়ার রয়েছে। ইতিহাস আপনাকে কীভাবে ব্যাখ্যা করবে, ইতিহাস আপনাকে কীভাবে রিড করবে আগামী 20 বছর পরে, সেটাই বাংলাদেশের জন্য এখন সত্যিকার অর্থে চিন্তার বিষয়। বাট আমি মনে করি বাংলাদেশের যে গণতন্ত্রের জন্য যে মসিহকে আমরা মনে করেছিলাম, এখনও তার পদ শুধরানোর সুযোগ রয়েছে। গণতন্ত্রের জন্য যদি কেউ বিট্রে করে, আপনি জানেন যে জামাত 1986 সালে ইলেকশন করেছিল, আপনি জানেন যে সেই জামাতের কী পরিণতি হয়েছে। গণতন্ত্রের জন্য যারা বিট্রে করেছে বাংলাদেশে, প্রত্যেকেই সাফার করেছে। আজকে আওয়ামী লীগ করছে, কাল হয়তো জামাত করবে, এখন যতই ক্ষমতার কাছে থাকুক একদিন এনসিপিও করবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।